গুড মর্নিং, রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যাদেরকে নিয়ে আজকে আমরা কথা বলবো তারা খানিকটা অবহেলিত। দীর্ঘ পর্যায় সারণীতে দেখেছো, এই যে আমার হাতে একটা দীর্ঘ পর্যায় সারণী আছে। এই দীর্ঘ পর্যায় সারণীতে দেখতে পাচ্ছ বিশাল একটা পর্যায় সারণী, কিন্তু এই পর্যায় সারণীর এত বড় পর্যায় সারণীটা তো বেশ কিছু মৌল, প্রায় 28টা মৌলের জায়গা হয়নি, ফলে তাদেরকে কিন্তু নিচে দুটো সারিতে রাখা আছে। দেখতে পাচ্ছ, দেখেছো তো? আমরা পর্যায় সারণীটাতে একদম ছোটোবেলা থেকেই তো দেখছি, এবং এখানে অক্সিজেন, ক্লোরিন, ব্রোমিন এদের সাথে আমাদের বন্ধুত্ব খুব বেশি, কিন্তু এরা অবহেলিত থেকে গেছে চিরদিনেই এদের নিয়ে আমরা বেশি কিছু ভাবি না, বেশি কিছু জানি না, তাই কিনা বলো? যারা একদম পর্যায় সারণীতে এই যে নিচের দিকে দুটো সিরিজ আছে, এদের সম্পর্কে আমরা কতটা জানি বলো তো? কিছুই জানি না। একটা সিরিজের নাম ল্যান্থানাইডস আর একটা সিরিজের নাম অ্যাক্টিনাইডস, 14টা করে মৌল এখানে আছে। এদের সম্পর্কে আমরা বেশ কিছু অনেক তথ্য জানি না। আবার প্রকৃতিতে এদেরকে খুব কম পরিমাণেও পাওয়া যায়, এমনিতেই কম পরিমাণে পাওয়া যায়। আর দ্বিতীয়ত আমরা এদেরকে দীর্ঘদিন ধরে আমরা অবহেলা করেছি, ফলে এদের ধর্ম, এদের রাসায়নিক সক্রিয়তা, এদের ব্যবহার এই বিষয়ে আমাদের খুব কম ধারণা। অনেকেরই হয়তো ধারণা আছে, কিন্তু অনেকেরই খুব কম ধারণা আছে। আজকে আমরা চেষ্টা করব এই যে ল্যান্থানাইডস আর অ্যাক্টিনাইডস সিরিজের মৌলটা আমি লিখে রেখেছি, এদেরই বিভিন্ন ধর্ম, বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন ব্যবহার নিয়ে আমরা একটা সাধারণ স্বচ্ছ কংক্রিট ধারণা তৈরি করার চেষ্টা করব। নিশ্চয় বোঝা গেছে? তাহলে আমরা শুরু করব আজকে এফ ব্লক মৌল দিয়ে। এফ ব্লক মৌল কাদেরকে বলা হবে বলো তো? এফ ব্লক মৌল ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ায় যদি পার্থক্য সূচক ইলেকট্রন, মনে থাকবে, পার্থক্য সূচক ইলেকট্রনটি যদি এফে n-2 এফ অরবিটালে প্রবেশ করে, বোঝা গেছে? ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ায় যদি পার্থক্য সূচক ইলেকট্রন অর্থাৎ লাস্ট ইলেকট্রনটি f-2 অরবিটালে প্রবেশ করে যে সমস্ত মৌলের, তাদেরকে বলা হয় এফ ব্লক মৌল। এদের বলা হয় আবার আভ্যন্তরীণ সন্ধিগত মৌল, ইনার ট্রানজিশন এলিমেন্ট। ফলে এখানে যে সিরিজ দুটো লেখা আছে, 14টা করে 28টা মৌল, এদের ইলেকট্রন বিন্যাস প্রক্রিয়ায় লাস্ট ইলেকট্রনটা n-2 অরবিটালে প্রবেশ করে, আর এদেরকে বলা হয় আভ্যন্তরীণ সন্ধিগত মৌল বা ইনার ট্রানজিশন এলিমেন্ট। এই মৌলগুলোর যদি আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে n-2 f 1 থেকে 14, n-1 d 0 থেকে 1 আর ns2। এই হলো এই দুটো পরিবার যে আছে, ল্যান্থানাইডস পরিবার, অ্যাক্টিনাইডস পরিবার, যাদেরকে এফ ব্লক মৌল বলে, তাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস। বোঝা গেছে নিশ্চয়ই? ইলেকট্রন বিন্যাস প্রক্রিয়া যদি শেষ ইলেকট্রনটা 4f এ প্রবেশ করে, তবে তাদেরকে বলা হয় ল্যান্থানাইডস মৌল। আর যদি শেষ ইলেকট্রনটা 5f এ প্রবেশ করে, তাদেরকে তখন বলা হবে অ্যাক্টিনাইড মৌল। ফলে এফ ব্লক মৌলগুলোকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করি, ল্যান্থানাইডস আর অ্যাক্টিনাইডস। পার্থক্য সূচক ইলেকট্রন যদি 4f এ প্রবেশ করে, তাহলে তাদেরকে বলা হয় ল্যান্থানাইডস। আর পার্থক্য সূচক ইলেকট্রনটা যদি 5f এ প্রবেশ করে, তখন তাদেরকে বলা হবে অ্যাক্টিনাইডস। ফলে 4f সিরিজ, এদেরকে বলা হয় 4f সিরিজ, এদেরকে বলা হয় 5f সিরিজ। এই 14টা করে 28টা মৌল, এদেরকে প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায়। আগে এদেরকে বিরল মৃত্তিকা মৌল বলা হতো। সময়ের সাথে সাথে এদের পরিমাণে কিছু কিছু মৌল একটু বেশি পরিমাণে পাওয়া যায় বলে এদের কিন্তু আর বিরল মৃত্তিকা মৌল বলা হয় না। কিন্তু পার্থক্য সূচক ইলেকট্রন যদি 4f এ প্রবেশ করে, মনে থাকবে, পার্থক্য সূচক ইলেকট্রন যদি 4f এ প্রবেশ করে, তাহলে সেই মৌলগুলোকে বলা হয় ল্যান্থানাইডস মৌল। আজকে আমরা এই ল্যান্থানাইডস মৌল নিয়েই কিন্তু কথা বলবো, গল্প করব। তো পার্থক্য সূচক ইলেকট্রন যদি 4f এ প্রবেশ করে, তাহলে তাদেরকে বলা হয় প্রথম সন্ধিগত সারি বা ল্যান্থানাইডস মৌল।
আর এই ল্যান্থানাইডস মৌলগুলো দেখতে পাচ্ছ, ল্যান্থানাইডস মৌলগুলো ল্যান্থানামের পরবর্তী যে মৌল আছে সেরিয়াম, দেখো এখানে ল্যান্থানামের পরবর্তী মৌল সেরিয়াম, ল্যান্থানাম পরমাণু ক্রমাঙ্ক 57, সেরিয়াম পরমাণু ক্রমাঙ্ক 58। সেরিয়াম থেকে শুরু করে পরপর 14টা মৌল শেষ হবে গিয়ে লুটেশিয়াম পর্যন্ত, যা পরমাণু ক্রমাঙ্ক 71। এই 14টা মৌলকে বলা হয় ল্যান্থানাইডস মৌল। মনে থাকবে তো? তাহলে ইলেকট্রন বিন্যাস প্রক্রিয়ায় পার্থক্যসূচক ইলেকট্রন যদি 4f এ প্রবেশ করে তাহলে সেই মৌলগুলোকে বলা হয় ল্যান্থানাইডস মৌল। আর এই ল্যান্থানাইডস মৌলগুলো, এই যে ল্যান্থানাম পরমাণু ক্রমাঙ্ক 57 পর যে সেরিয়াম আছে, সেরিয়াম 58 পরমাণু ক্রমাঙ্ক থেকে শুরু করে লুটেশিয়াম 71 পর্যন্ত এই 14টা মৌলকে আমরা বলি ল্যান্থানাইডস মৌল। মনে থাকবে কথাটা? এই ল্যান্থানাইডস মৌলগুলোকে আমরা সাধারণ যে সংকেতটা দিয়ে প্রকাশ করি, সবার ক্ষেত্রে সাধারণ সংকেত Ln দিয়ে প্রকাশ করা হয়। আর একটা কথা মনে রাখবে যে ল্যান্থানামের পরবর্তী যে মৌলগুলো যেহেতু থাকে, সেই জন্য ল্যান্থানাইডের নাম অনুসারে এদেরকে ল্যান্থানাইডস মৌল বা ল্যান্থানয়েড বলা হয়। মনে থাকবে, যেহেতু ল্যান্থানাইডের পরবর্তী মৌলগুলো, সেই জন্য এদেরকে ল্যান্থানয়েডও বলা হয়। সেই সঙ্গে মনে রাখবে এদের Ln দিয়ে প্রকাশ করা হয়। এবং যদিও ল্যান্থানামের, মনে রাখবে এর এফে কোনো ইলেকট্রন থাকে না, এফে ইলেকট্রন থাকে না, তবুও ল্যান্থানাইডস মৌলর আলোচনার ক্ষেত্রে এদের কিন্তু এটা বারবার আসে, কারণ ভৌত এবং রাসায়নিক ধরনের অনেক সাদৃশ্য ল্যান্থানাইডস মৌলগুলোর সাথে ল্যান্থানামের দেখা যায়। ফলে যদিও এফে ইলেকট্রন থাকে না, তবু ল্যান্থানাইডস মৌলের আলোচনায় কিন্তু ল্যান্থানাইডস মৌলটা বারবার আসে। সুতরাং ল্যান্থানাইডস মৌল আমরা তাদেরকে বলবো যাদের পার্থক্যসূচক ইলেকট্রনটা 4f এ প্রবেশ করে। এদের প্রথম সন্ধিগত সারি বা 4f সারিও বলা হয়। এই মৌলগুলোর ক্ষেত্রে ল্যান্থানাইডের পরবর্তী সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত 14টা মৌল, এদের সাধারণ চিহ্ন Ln দিয়ে প্রকাশ করা হয়। এবং এদের আলোচনা ল্যান্থানাইডস মৌলে বিভিন্ন ধর্মের আলোচনায়, যদিও ল্যান্থানাইডসের f অরবিটালে করে ইলেকট্রন থাকে না, তবুও তাকে নিয়েও আলোচনা করা হয়, কারণ ল্যান্থানাইডস মৌলগুলোর সাথে ল্যান্থানাইডের অনেক রাসায়নিক এবং ভৌত ধর্মের আমরা সাদৃশ্য লক্ষ্য করি। আমরা এবার ল্যান্থানাইড মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দেখব। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস। তো মনে রাখবে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস বা এদের বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস, এই যে 14টা মৌল আছে, এদের সবারই বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস 6s2। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস এদের 4f 1 থেকে 14, 5d 0 থেকে 1, 6s2। মনে থাকবে তো? সহজ আছে জিনিস। এবং আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে 14টা মৌলের ল্যান্থানাইডস মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলবো। সেই সঙ্গে মনে রাখবে এদের f অরবিটালে, যে f অরবিটালটা আছে, f অরবিটালে বিভিন্ন সংখ্যক ইলেকট্রন থাকে। এক অরবিটালে বিভিন্ন সংখ্যক ইলেকট্রন, কারো 1, 2, 5টা এরকমই থাকে, বিভিন্ন সংখ্যক ইলেকট্রন থাকে। মনে থাকবে, বিভিন্ন সংখ্যক ইলেকট্রন থাকে। আর কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি? যেমন সেরিয়াম, মনে রাখবে ভালো করে, গ্যাডোলিনিয়াম বলে একটা যৌগ যার পরমাণু ক্রমাঙ্ক 64, এবং লুটেশিয়াম যার পরমাণু ক্রমাঙ্ক 71। এরা ছাড়া বাকিদের, মনে থাকবে, এরা ছাড়া বাকিদের ডিতে কোনো ইলেকট্রন থাকে না, ডিতে ইলেকট্রন থাকে না। মনে থাকবে কথাটা? সেই সঙ্গে মনে রাখবে যে এদের যদি ত্রিযোজীর কথা বলা হয়, তাহলে ত্রিযোজী আয়নে 5d ও 6s কোনো ইলেকট্রন থাকে না। এই হলো আমরা ইলেকট্রন বিন্যাসের বৈশিষ্ট্যটা লক্ষ্য করি। তাহলে ল্যান্থানাইডস এরা হেভি মৌল, এদের পরমাণু ক্রমাঙ্ক দেখতেই পাচ্ছ একদম অনেক 50-এর পরে। মনে রাখবে কথাটা? সুতরাং এদের ইলেকট্রন বিন্যাসে একটু সিরিয়াস না হলে, ইলেকট্রন বিন্যাস অত, এই অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন অল্প সংখ্যক হলে আমরা 1s2 2s2 দিয়ে করতে পারি, করেছো তোমরা। কিন্তু এত সংখ্যক ইলেকট্রন, পরমাণু ক্রমাঙ্ক 55, 57, 60, 61 ইলেকট্রন বিন্যাস করা একটু কষ্টকর। এই কষ্টটাকে আমরা লজিক্যালি, সায়েন্টিফিক্যালি ইজি করে, কি করে যে কোনো মৌলে ইলেকট্রন বিন্যাস করতে পারে সেই জিনিসটাই দেখব। কিন্তু ইলেকট্রন বিন্যাসের
আমরা একটা সাধারণ ধারণা তৈরি করলাম যে ল্যান্থানাইজ মৌলগুলো আছে তাদের ইলেকট্রন বিন্যাস মনে রাখবে, এদের বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস 6s2, তাই তো। এবং এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো 4f 1 থেকে 14, 5d 0 থেকে 1, 6s2। এদের ইলেকট্রন বিন্যাসে যদি দেখি তাহলে দেখবো এদের বিভিন্ন মৌলের f অরবিটালে বিভিন্ন সংখ্যক ইলেকট্রন থাকে। এবং এদের ক্ষেত্রে যদি আমরা দেখি 3টা মৌল মনে রাখবে, এই 3টা মৌল সেরিয়াম একদম শুরুতে যে আছে, এবং 64তে যে আছে গ্যাডোলিনিয়াম, আর একদম শেষে যে আছে লুটেশিয়াম। এদের ক্ষেত্রে কি হয়, এদের ডিতে ইলেকট্রন থাকে, বাকি কারো ডিতে ইলেকট্রন থাকে না। সেই সঙ্গে মনে রাখবে এরা ত্রিযোজী আয়নগুলো যে তৈরি করে, সেই ত্রিযোজী আয়নের ক্ষেত্রে কোনোটারই ডি আর এসে কিন্তু কোনো ইলেকট্রন থাকে না। আমরা দেখব ইলেকট্রন বিন্যাস কি করে করা যায়, যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করতে পারি সেই জায়গাটা একটু মনে রাখতে বলবো, একটু মনে রাখার চেষ্টা করবে। এদের সবারই ইলেকট্রন বিন্যাস জেনন যে আছে, জেনন 54, জেনন 54-এর পর থেকে শুরু হবে, 6s2 সবার থাকবেই। তার সাথে এদের যেটা আছে যে 5d 0 হবে, আর 4f 1 থেকে 14 হবে, বাকিটা 4f এ হবে। এবং মনে রাখবে ডিতে কার থাকবে, শুধু সেরিয়াম 58, গ্যাডোলিনিয়াম 64 আর লুটেশিয়াম 71 বাদ দিলে এদের ডিতে একটা থাকবে, বাকি কারো ডিতে থাকবে না। সোজা হিসাব কত সহজ করে আমরা করতে পারি বলো তো। যেমন মনে করো আমরা এখানকার যে কোনো একটা মনে করো আমরা করবো ইউরেপিয়াম। ইউরেপিয়ামের তাহলে ইলেকট্রন বিন্যাস কত হবে, ইউরেপিয়াম পরমাণু ক্রমাঙ্ক দেখো এর 57, 58, 59, 60, 61, 62, 63। তাহলে এর যদি 63 হয় দেখো তো, বলো তো ইলেকট্রন বিন্যাস কী হবে। দেখো জেনন, জেননের জন্য কত চলে গেল, 54 চলে গেল। চলে আসবো 6s2, 54, 55, 56, 5dতে ইলেকট্রন থাকবে না। 56-র পর 63 কত হবে, 56, 57, 58, 59, 60, 61, 62, 63। তাহলে 4f7 খুব সহজে করতে পারি, বোঝা গেছে। আর একটা দেখো মনে করো, আর একটা করবো এখানকার যে কোনো একটা বলো, মনে করো টিবি, টারবিয়াম করবো, টিবি। টিবি কত, ইউরোপ এটা 63 হলে, এটা 63, 64, 65 বলো তো কী হবে, 65 হলে বলো আমি লিখবো। ফলে বড় বড় মৌলগুলো খুব সহজে কিন্তু এত পরমাণু 60, 65 আমরা সহজে করতে পারি, কারণ আমরা এই ফর্মুলাটা, এই জিনিসটাকে কাজে লাগাবার চেষ্টা করব। দেখো কি তাহলে এক্ষেত্রে কি হবে, জেনন 54 হয়ে গেল, তারপরে 6s2 থাকবে, 54, 55, 56 হলো। 5dতে থাকবে না, কারণ 5dতে এর মধ্যে এরা নেই, বাকিটা চলে আসবে 4f। তাহলে 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 3d 9। আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস কিন্তু সহজে করতে পারি। এত ভারী ভারী মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা খুব সহজে এই জায়গাটা থেকে করতে পারি। যদি এরা হয় তাহলে ডিতে একটা দিব। যেমন একটা দেখি গ্যাডোলিয়ামের কথা বলি, গ্যাডোলিনিয়াম 64। তাহলে কী হবে বলো তো, জেনন 6s2 তো থাকবেই, তার সাথে এর 5f একটা থাকবে, 5dতে। তাহলে 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62 কত, 63, 64 কী হবে, 4f7। ফলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো মৌলে ইলেকট্রন বিন্যাস কিন্তু তোমরা খুব সহজে করতে পারবে। পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ, ল্যান্থানাইজ মৌলগুলোর পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ আমরা দেখব কীরকম পরিবর্তিত হয়, ট্রেন্ডটা কীরকম। তাতে আমরা যদি বাঁদিক থেকে ডান দিকে অগ্রসর হই তাহলে পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধের ট্রেন্ডটা আমরা কীরকম সেই জিনিসটা দেখব। তার আগে তোমরা বলতে পারবে যে সেরিয়াম +4, এই সেরিয়াম +4 এর ইলেকট্রন বিন্যাসটা কীরূপ হবে, সেরিয়াম +4 আয়নের ইলেকট্রন বিন্যাস কীরূপ হবে। তো আমরা যদি পারমাণবিক ব্যাসার্ধের ট্রেন্ডটা দেখি তাহলে দেখব বাঁদিক থেকে ডান দিকে যদি আমরা অগ্রসর হই তাহলে পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে কিন্তু হ্রাস পায়। মনে থাকবে পারমাণবিক ব্যাসার্ধের সংকোচন ঘটে, বাঁদিক থেকে ডান দিকে গেলে আয়নীয় এবং পারমাণবিক ব্যাসার্ধের সংকোচন ঘটে, বোঝা গেছে। তাহলে আয়নীয় এবং পারমাণবিক ব্যাসার্ধ যদি আমরা ট্রেন্ড দেখি, একদম লেথনামের পর সেরিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নীয় ব্যাসার্ধের সংকোচন ঘটে। কেন, তাহলে মনে রাখবে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধের হ্রাস ঘটে। মনে থাকবে কথাটা,
হ্রাস ঘটে। এবং এই পারমাণবিক ব্যাসার্ধের হ্রাসটা পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস নিয়মিত না হলেও মনে রাখবে, এদের পারমাণবিক ব্যাসার্ধের হ্রাসটা নিয়মিত না হলেও আইনীয় ব্যাসার্ধের হ্রাস কিন্তু নিয়মিত। আইনীয় ব্যাসার্ধের হ্রাস মনে থাকবে নিয়মিত। আইনীয় ব্যাসার্ধটা নিয়মিত পরিবর্তিত হয়। কোনো অসুবিধা? তাহলে মনে রাখবে যে আমরা যে মৌলগুলো নিয়ে আজকে আলোচনা করছি, ল্যান্থানাইট, সেখানে সেরিয়াম বা ল্যান্থানামের পরবর্তী 14টা মৌল, এদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস ঘটে। এবং এই পারমাণবিক এবং আইনীয় ব্যাসার্ধের মধ্যে পারমাণবিক ব্যাসার্ধের হ্রাসটা নিয়মিত না হলেও আইনীয় ব্যাসার্ধের হ্রাস ঘটে। এই যে আইনীয় ব্যাসার্ধের যে হ্রাস, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে যে পারমাণবিক ব্যাসার্ধের যে হ্রাস ঘটে, একে ল্যান্থানাইট সংকোচন বলা হয়। ল্যান্থানাইট সংকোচন মনে থাকবে। কি বললাম? যে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই মৌলগুলো যে পরমাণু ক্রমাঙ্কের হ্রাস ঘটে, এই সংকোচনটাকে বলা হয় ল্যান্থানাইট সংকোচন। ফলে ল্যান্থানাইট সংকোচন ভীষণ ইম্পর্টেন্ট। পরীক্ষায় ল্যান্থানাইট সংকোচন খুব ইম্পর্টেন্ট। কাকে বলে? তো ল্যান্থানাইট পরবর্তী মৌলগুলোর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পারমাণবিক ব্যাসার্ধের সংকোচন ঘটে। এই সংকোচনটাকে বলা হয় ল্যান্থানাইট সংকোচন। বোঝা গেছে? ল্যান্থানাইট সংকোচনের আমরা কারণ পড়ব, কেন এই ল্যান্থানাইট সংকোচনটা ঘটে। তো দেখি ল্যান্থানাইট সংকোচন একটা ধারণা তৈরি করার জন্য আমরা যদি বলি এইরকম করে অরবিটালগুলো আছে, ঠিক আছে, এটা 4f অরবিটাল, এটা 5d অরবিটাল, এটা 6s অরবিটাল। পার্থক্য সূচক ইলেকট্রন 4f এ প্রবেশ করে। ইলেকট্রনটা হলো পার্থক্য সূচক ইলেকট্রন, 4f এ প্রবেশ করে। আবার 4f এর কি কম? 4f অরবিটালের আবরণী ক্ষমতা খুব কম। মনে থাকবে কথাটা। আবার বহিস্থ ইলেকট্রনের প্রতি কি হবে? বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ খুব বেশি হয়। কারণ কার্যকরী আধানের বৃদ্ধি ঘটে। এই ঘটনাটার জন্যই কিন্তু ল্যান্থানাইট সংকোচন। বোঝা গেছে? কি বোঝাতে চাইছি বলো তো? যে এই যে ল্যান্থানাইটের পরবর্তী যে মৌলগুলো আছে, সেই মৌলগুলোর ক্ষেত্রে পার্থক্যসূচক ইলেকট্রন আভ্যন্তরীণ 4f এ প্রবেশ করে, যার আবরণী ক্ষমতা খুব কম। ফলে কেন্দ্রের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি পায়। ফলে আকর্ষণ বৃদ্ধি, কার্যকরী আধান বৃদ্ধি পাওয়ার ফলে বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ তীব্রতর হওয়ার ফলে পারমাণবিক ব্যাসার্ধের সংকোচন ঘটে। বোঝা গেছে? তাহলে ল্যান্থানাইট সংকোচনের কারণ কি? ল্যান্থানাইট পরবর্তী মৌলগুলোর ক্ষেত্রে পার্থক্যসূচক ইলেকট্রন 4f এ প্রবেশ করে, যার আবরণী ক্ষমতা কম। ফলে কেন্দ্রের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে কার্যকরী আধানের বৃদ্ধি ঘটে। বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি পায়, আর আকর্ষণ বৃদ্ধি পাওয়ার ফলে পারমাণবিক ব্যাসার্ধের সংকোচন ঘটে। এরকম পারমাণবিক ব্যাসার্ধের সংকোচন, এই সংকোচনটাকে বলা হয় ল্যান্থানাইট সংকোচন। এরকম পারমাণবিক ব্যাসার্ধের সংকোচনের ফলে কিন্তু বেশ কিছু প্রভাব আমরা লক্ষ্য করি। অর্থাৎ ল্যান্থানাইট সংকোচনের আমরা যদি প্রভাব লক্ষ্য করি, ল্যান্থানাইট সংকোচনের প্রভাব, ল্যান্থানাইট সংকোচনের প্রভাব, বেশ কিছু প্রভাব আমরা লক্ষ্য করি। যেমন এই ল্যান্থানাইট সংকোচনের ফলে আমরা যদি এখানে দেখি ছোট্ট একটা সিরিজ আমরা দেখব। এটা হলো 4d, এটা হলো 5d, আর 4 নাম্বার এখানে আছে জার্কোনিয়াম, এখানে আছে হাফনিয়াম। জার্কোনিয়ামের পরমাণু প্রায় 160 pm পারমাণবিক ব্যাসার্ধ, এর 159 পারমাণবিক ব্যাসার্ধ। আমরা এই জিনিসটা যদি দেখি, প্রথম প্রভাব সেটা হলো 4d ও 5d। আবার বলছি, ল্যান্থানাইট সংকোচন বুঝলাম। ল্যান্থানাইট পরবর্তী মৌলগুলোর পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে পারমাণবিক ব্যাসার্ধের সংকোচন ঘটে, তাকে ল্যান্থানাইট সংকোচন বলে। বোঝা গেছে তো? সহজ আছে তো? অসুবিধা বলো? এবং এই ল্যান্থানাইট সংকোচনের কারণ কি বলো তো? পার্থক্যসূচক ইলেকট্রন 4f এ প্রবেশ করে, 5dর পরিবর্তে 4f এ প্রবেশ করে, যার আবরণী ক্ষমতা কম। ফলে বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ তীব্রতর হয়, ফলে পারমাণবিক ব্যাসার্ধের সংকোচন ঘটে।
এবং এই সংকোচনের ফলে আমরা বেশ কিছু 4D এবং 5D সিরিজের মধ্যে ধর্মের আমরা বেশ কিছু পরিবর্তন প্রভাব লক্ষ্য করি। যেমন 4D ও 5D মৌলের কি হয়, মৌলের আকারের ব্যাপক সাদৃশ্য লক্ষ্য করি, আকারের সাদৃশ্য লক্ষ্য করা যায়। বুঝতে পেরেছ কেন? কারণ যখনই যে ল্যান্থানাইজ সংকোচন শুরু হয়, ফলে ল্যান্থানাইজ পরবর্তী যে মৌলগুলো আছে সেই ল্যান্থানাইজ পরবর্তী মৌলগুলোর ল্যান্থানাইজ সংকোচনের ফলে এদের পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ প্রায় একই হয়। এবং পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ ল্যান্থানাইজ সংকোচনের ফলে, যেমন আমরা উদাহরণ হিসাবে যদি দেখি 4Dর চতুর্থ শ্রেণীর 4Dর জার্কোনিয়ামের সাথে চতুর্থ শ্রেণী তার পরের শ্রেণীর 5Dর হফনিয়ামের যে পারমাণবিক ব্যাসার্ধ প্রায় একই, দেখতে পাচ্ছ পারমাণবিক ব্যাসার্ধ প্রায় একই। ফলে আবার আমি বলছি ল্যান্থানাইজ সংকোচনের ফলে আমরা কি দেখি, 4D এবং 5D যে মৌলগুলো আছে এই মৌলগুলোর পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধের ব্যাপক সাদৃশ্য লক্ষ্য করা যায়। কারণ ল্যান্থানাইজ পরবর্তী যে 5D সিরিজের মৌলগুলোর কোনো একটা মৌল তার আগের পর্যায়ে একই শ্রেণীর মৌলের রাসায়নিক পারমাণবিক ব্যাসার্ধের খুব সাদৃশ্য লক্ষ্য করা যায়, পারমাণবিক ব্যাসার্ধ প্রায় একই হয়। ল্যান্থানাইজ সংকোচনের ফলে 4D ও 5D যে মৌলগুলো আছে 5D এর মৌলের পৃথকীকরণে অসুবিধা। বুঝতে পেরেছ যে কি হয় বলো তো, এই যে 4D এবং 5D সিরিজের মৌল যদি একসঙ্গে মিশে থাকে তাহলে কোনো রাসায়নিক বা ভৌত পদ্ধতিতে এদের পৃথক করা কষ্টকর হয়। কারণ ল্যান্থানাইজ সংকোচনের ফলে ল্যান্থানাইজ পরবর্তী যে মৌলগুলো আছে যেমন জার্কোনিয়াম, হফনিয়াম, এদের আয়নীয় একই জারণ স্তরে এদের আয়নীয় এবং এদের ব্যাসার্ধ, আবার বলছি এদের আধান আর আয়নীয় ব্যাসার্ধ প্রায় একই হয়। মনে রাখবে ল্যান্থানাইজ সংকোচনের ফলে একই জারণ স্তরে এদের আধান আর এদের ব্যাসার্ধ এই দুটোর মান প্রায় সমান হয়। বুঝতে পেরেছ? আর মৌলের সমস্ত ধর্ম, প্রায় সব ধরনের ধর্মের নিয়ন্ত্রক হলো আধান আর ব্যাসার্ধের অনুপাতের। বুঝে? ফলে রাসায়নিক এবং ভৌত ধর্মের মূল নিয়ন্ত্রক হলো আধান আর ব্যাসার্ধের অনুপাত। ল্যান্থানাইজ সংকোচনের ফলে কি হয়, 4D এবং 5D সারির যে মৌল সন্ধিগত মৌলগুলো আছে তাদের একই জারণ স্তরে আধান আর ব্যাসার্ধের অনুপাতটা প্রায় সমান হয়। এবং এইরকম সমান হওয়ার ফলে এদের রাসায়নিক এবং ভৌত ধর্মে এতটাই সাদৃশ্য থাকে যে এরা একই আকরিকে কিন্তু মিশে থাকে, একই আকরিকে এদেরকে পাওয়া যায় একসাথে। ফলে একই আকরিকে এদের একসাথে পাওয়ার ফলে এদের ভৌত এবং রাসায়নিক ধর্মের ব্যাপক সাদৃশ্য থাকার ফলে এদের কিন্তু পৃথক করা খুব কষ্টকর হয়। সুতরাং ল্যান্থানাইজ সংকোচনের 2 নম্বর প্রভাব হলো 4D এবং 5D সারির মৌলগুলোর পৃথক করা খুব কষ্টকর। কেন পৃথক করা কষ্টকর? কারণ এদের একই জারণ স্তরে আধান আর ব্যাসার্ধের অনুপাত প্রায় একই হয়। আবার আধান আর ব্যাসার্ধের অনুপাতের উপর নির্ভর করে বিভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্ম। ফলে এদের ক্ষেত্রে কি হয়, প্রকৃতির মধ্যে যে আকরিকে যে জার্কোনিয়ামের আকরিকে হফনিয়াম থাকবেই। ফলে একই আকরিকে এরা একসঙ্গে অবস্থান করায় এদের জন্য তেমন কোনো উপযুক্ত পদ্ধতি পাওয়া যায় না যেখানে এদেরকে পৃথক করা সহজ হয়। আমরা ল্যান্থানাইজ সংকোচনের পরবর্তী যদি প্রভাব দেখি তাহলে দেখব ল্যান্থানাইজ সংকোচনের ফলে 4D এবং 5D মৌলগুলোর ঘনত্বের ব্যাপক পরিবর্তন ঘটে। 3 নাম্বার প্রয়োগ যদি আমরা দেখি, দেখব 4D আর 5D মৌলের ঘনত্বের পরিবর্তন। ঘনত্বের কীরকম হবে বলো তো? ঘনত্ব কিসের উপর নির্ভর করে? ঘনত্ব হলো পারমাণবিক ভর বাই পারমাণবিক আয়তন। পারমাণবিক ভর বাই পারমাণবিক আয়তন যদি ঘনত্ব হয় তাহলে বলো তো 4D তুলনায় 5D মৌলগুলো পরের পর্যায়ে মৌলগুলোর আকারের বৃদ্ধি ঘটে না। কারণ ল্যান্থানাইজ সংকোচনের ফলে 4D সারির মৌলগুলোর ব্যাসার্ধ এবং 5D সারির মৌলগুলোর ব্যাসার্ধ প্রায় একই হয়, অর্থাৎ পারমাণবিক আয়তন একই প্রায়, কিন্তু ভর অনেক বেড়ে যায়। ফলে পারমাণবিক ভর বৃদ্ধি পায় অথচ পারমাণবিক আয়তন বৃদ্ধি পায় না 4D থেকে 5D মৌলগুলোর ক্ষেত্রে। ফলে কি হয় বলো তো, 4D থেকে 5Dতে ঘনত্বের কিন্তু ব্যাপক বৃদ্ধি ঘটে, ঘনত্বর ব্যাপক বৃদ্ধি ঘটে। বুঝে গেছে? ঘনত্ব অনেক বৃদ্ধি পায়। কেন বলো তো?
অনেক বৃদ্ধি পায়, কারণ 4D ল্যান্থানাইট সংকোচনের ফলে 4Dর তুলনায় 5D মৌলগুলোর পারমাণবিক আয়তন প্রায় অপরিবর্তিত থাকে, কিন্তু পারমাণবিক ভর যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ায় পারমাণবিক ভর বা পারমাণবিক আয়তন যে ঘনত্ব, সেই ঘনত্বের মান বহুগুণ বেড়ে যায়। ফলে ল্যান্থানাইট সংকোচনের ফলেই 5D মৌলগুলোর ঘনত্ব 4D মৌলগুলোর তুলনায় অনেক বেশি হয়। আমরা যদি পরের প্রয়োগ দেখি, প্রভাবটা দেখি, 4 নম্বর প্রভাব। এই ধরনের ল্যান্থানাইট সংকোচনের ফলেই যে ল্যান্থানাইট যে মৌলগুলো আছে, এই ল্যান্থানাইট মৌলগুলোরও তেমন আয়ন, এদের আয়নীয় ব্যাসার্ধ প্রায় কাছাকাছি হওয়ার ফলে এদেরও পৃথক করা কষ্টকর। সেই সঙ্গে মনে রাখবে, ল্যান্থানাইট সংকোচনের ফলে এদের যে হাইড্রোক্সাইড আছে, হাইড্রোক্সাইড মনে থাকবে, যেমন ল্যান্থানাম হাইড্রোক্সাইড থেকে আমরা যদি লুটেশিয়াম হাইড্রোক্সাইডের দিকে যাই, তাহলে দেখব এদের ক্ষেত্রে কী হয়, ক্ষার ধর্মের পরিবর্তন ঘটে, ক্ষার ধর্ম হ্রাস পায়। ল্যান্থানাইট সংকোচনের ফলে এদের ক্ষার ধর্ম হ্রাস পায়। মনে থাকবে কেন হ্রাস পায় বলো তো? কারণ ল্যান্থানাম আয়নের তুলনায় কি লুটেশিয়াম আকারে অনেক ছোট। বাদিক থেকে ডান দিকে গেলে আয়নীয় ব্যাসার্ধের সংকোচন ঘটে, ফলে ল্যান্থানাইট আয়নের তুলনায় লুটেশিয়াম আয়নের ব্যাসার্ধ ছোট। আর ব্যাসার্ধ যদি ছোট হয়, তাহলে লুটেশিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে, লুটেশিয়াম হাইড্রোক্সাইড এর কী হবে, সমযোজী ধর্ম বেশি হবে। কারণ পজিটিভ আয়নের আকার যত ছোট হয়, সমযোজী ধর্ম তত বেশি হয়। কার নিয়ম এটা? ফাজানের নিয়ম। পড়েছ 11-এ ফাজানের সূত্র। সেখানে বলা আছে এইরকম যৌগে ক্যাটায়নের আকার যত ছোট হবে, যৌগের মধ্যে সমযোজী ধর্ম তত বেশি হবে। আর সমযোজী ধর্ম যত বেশি হবে, ক্ষার ধর্ম তত হ্রাস পাবে। ফলে ক্ষার ধর্ম হ্রাস পায়। সে কারণে ল্যান্থানাম হাইড্রোক্সাইডের তুলনায় লুটেশিয়াম হাইড্রোক্সাইডের ক্ষার ধর্ম অনেক কম। বোঝা গেছে কথাটা? তাহলে মনে রাখবে যে ল্যান্থানাইট সংকোচনের ফলে এরা যে হাইড্রোক্সাইডগুলো তৈরি করে, সেই হাইড্রোক্সাইডগুলো ল্যান্থানাম থেকে শুরু করে আমরা যদি ক্রমশ লুটেশিয়ামের দিকে অগ্রসর হই, তাহলে সেই হাইড্রোক্সাইডগুলোর ক্ষার ধর্ম ধীরে ধীরে হ্রাস পায়। কারণ কেটায়নের আকার হ্রাস পাওয়ার ফলে হাইড্রোক্সাইডগুলোর সমযোজী ধর্ম বৃদ্ধি পায়, আর সমযোজী ধর্ম বৃদ্ধির সাথে সাথে ক্ষার ধর্ম হ্রাস পায়। ল্যান্থানাইট মৌলগুলোর জারণ স্তর। রাসায়নিক বিক্রিয়া করার সময় এরা যে ইলেকট্রন বর্জন করে, +2, +3, +4, এই জারণ অবস্থা। এই জারণ স্তর মনে রাখবে, এদের স্থায়ী জারণ স্তর, স্থায়ী জারণ স্তর হলো এদের +3, স্থায়ী জারণ স্তর +3। কিছু কিছু মৌল কি করে +2, +4 জারণ স্তরও দেখায়, মনে রাখবে। সুতরাং এদের সাধারণ জারণ স্তর হলো +3, ঠিক আছে। আর কিছু কিছু মৌল +4 জারণ স্তর প্রদর্শন করে। এই সমস্ত জারণ স্তর স্থায়ী হয় কোন ক্ষেত্রে? যদি F0, F7 বা F14 এইরকম ইলেকট্রন বিন্যাস, স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস যদি লাভ করতে পারে, তাহলে এই জারণ স্তরগুলো স্থায়ী হয়, ঠিক আছে। এবার মনে রাখবে, এই সমস্ত জারণ স্তর পড়তে পড়তে তোমরা বলতে পারবে যে, আমরা যদি বলি যে GD, এই মৌলটা যে আছে গ্যাডোলিয়াম 64, এর বিজোড় ইলেকট্রন সংখ্যা কত? বিজোড় ইলেকট্রন সংখ্যা কত বলো তো? গ্যাডোলিয়ামের বিজোড় ইলেকট্রন সংখ্যা কত? আমরা জারণ স্তরের যদি দেখি, তাহলে দেখব সেরিয়াম। এই যে সেরিয়াম আছে, মনে রাখবে সেরিয়াম +4, এ কী হবে 4F0। ফলে 4F0 হওয়া এটা স্থিতিশীল নিষ্ক্রিয় কাঠামো লাভ করে। বোঝা গেছে কথাটা? এটা স্থিতিশীল, ফলে সহজে তৈরি হয়, সহজে উৎপন্ন হয়। মনে থাকবে, যেহেতু +4 জারণ স্তরে সেরিয়াম যদি উৎপন্ন হয়, তাহলে এটা নিষ্ক্রিয় কাঠামো লাভ করে, সে কারণে এটা খুব স্থিতিশীল। কিন্তু মনে রাখবে, এরা যে জারণ স্তরেই থাকুক না কেন, +3-তে আসার বা যাওয়ার তাদের একটা স্বাভাবিক প্রবণতা কিন্তু থাকবেই। যেহেতু +3 হলো এদের স্থায়ী জারণ অবস্থা, ফলে +2-তে যদি কোনো একটা মৌল থাকে, তাহলে তার +3-তে যাওয়ার প্রবণতা থাকবে। +4-এ যদি থাকে, তাহলে +3-তে নেমে আসা প্রবণতা থাকবে। সেরিয়ামের ক্ষেত্রে এটা আমরা দেখি যে সেরিয়াম +4, এটা থেকে সেরিয়াম +3-তে কিন্তু তার বিজারিত হওয়ার একটা প্রবণতা থাকে। এইভাবে যদি সে বিচারিত হয়, তাহলে সে অন্যকে কি করবে বলো তো? অন্যকে জারিত করবে। ফলে সেরিয়াম +4 জারক হিসাবে আচরণ করে।
বোঝা গেছে আমার কথাটা? সেরিয়াম +4 আছে, তাদের স্থায়ী জারণ অবস্থা +3, তাহলে অন্যকে সে কী করবে, জারিত করে নিজে +3-তে নেমে আসার একটা প্রবণতা দেখাবে। ফলে অন্যকে যখন সে জারিত করবে তখন সে নিজে জারক হিসাবে আচরণ করবে। যেমন সেরিয়াম কী করে, সেরিয়াম জলকে ধীরে ধীরে জারিত করে, জলকে জারিত করে। আর সেরিয়ামের এই ধর্মটাকে আমরা কাজে লাগিয়ে কি করি, আমরা বিশ্লেষণী রসায়নে একে বিকারক হিসাবে ব্যবহার করি। মনে থাকবে, বিশ্লেষণী রসায়নে একে কি করা হয়, বিকারক হিসাবে ব্যবহার করা হয়, বিকারক হিসাবে ব্যবহার করা হয়। বোঝা গেছে কথাটা? তাহলে সন্দিগ্ধ যে আমরা যে ল্যান্থানাস মৌলগুলো জারণ স্তর পড়ছি, এদের সাধারণ জারণ স্তর হলো +3। কিছু কিছু মৌল +2, +4 জারণ স্তর প্রদর্শন করে, কারণ ওই অবস্থায় তারা F0 বা F7, F14 স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস পায়। সেরিয়াম +4 জারণ স্তর খুব স্থায়ী, কারণ এখানে নিষ্ক্রিয় কাঠামো লাভ করে, কিন্তু +3-তে যাওয়ার একটা প্রবণতা দেখায় বলে নিজে জারক হিসাবে আচরণ করে এবং যেমন জলকে ধীরে ধীরে জারিত করে। আর তার এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিতে বিশ্লেষণী রসায়নে একে বিকারক হিসাবে ব্যবহার করি। আমরা যদি দেখি ইউরোপিয়াম, এই যে ইউরোপিয়াম মৌলটা দেখতে পাচ্ছ গ্যাডোলিনিয়ামের ঠিক আগে, ইউরোপিয়াম 63, ইউরোপিয়াম 63, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কী হবে বলো তো, 6s2 5d0, ঠিক আছে। আর এই 54, 55, 56, তাহলে কত হবে, 4f7, এই হলো এর ইলেকট্রন বিন্যাস। ফলে ইউরোপিয়াম যদি দুটো ইলেকট্রন বর্জন করে +2 তৈরি করে, তাহলে তার হবে 4f7, যেটা অর্ধপূর্ণ। সে কারণে ইউরোপিয়াম +2 জারণ অবস্থা প্রদর্শন করে অর্ধপূর্ণ স্থিতিশীল সজ্জা। বোঝা গেছে নিশ্চয়ই? এবার দেখব এদের স্বাভাবিক প্রবণতা কততে যাওয়া, +3-তে যাওয়া। ফলে ইউরেনিয়াম কিন্তু কি করবে, +3-তে যাওয়ার একটা প্রবণতা সে দেখাবে। ফলে নিজের জারণ সংখ্যা বাড়বে, অর্থাৎ নিজে জারিত হবে। নিজে যদি জারিত হয় তাহলে অন্যকে কি করবে বলো তো, বিজারিত করবে। ফলে ইউরোপিয়াম +2 বিজারক হিসাবে আচরণ করবে। সহজ আছে জিনিসগুলো। আবার বলছি, ইউরোপিয়াম +2 জারণ স্তর প্রদর্শন করে, কারণ এই দুটো ইলেকট্রন বর্জন করলে সে 4f7 স্থিতিশীল অর্ধপূর্ণ সজ্জা লাভ করে। কিন্তু তাদের স্বাভাবিক জারণ অবস্থা কত, +3, তাই তো? তাহলে ইউরোপিয়াম +2 +3-তে যাওয়ার প্রবণতা দেখাবে, নিজে জারিত হতে চাইবে, অন্যকে কি করে বলো, কি করে, বিজারিত করে। তাহলে অন্যকে যদি বিজারিত করে তাহলে এর আচরণটা কী হবে, বিজারক। একই রকম আমরা যদি সামারিয়ামের ক্ষেত্রে দেখি, সামারিয়ামও +2 জারণ স্তর প্রদর্শন করে। ফলে ইউরোপিয়াম, সামারিয়াম এরা +2 জারণ স্তর প্রদর্শন করে। আমরা যদি ইটারবিয়াম দেখি, ইটারবিয়াম 70, এক্ষেত্রেও কিন্তু এরা কি করবে, এর যদি ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে 4f14, তার 5d0, 6s2। ফলে ইটারবিয়াম কি করবে, দুটো ইলেকট্রন বর্জন করে 4f14 স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করবে, বলে ইটারবিয়ামেরও +2 জারণ স্তর দেখা যাবে। বোঝা গেছে? তাহলে এদের মধ্যে সবগুলো একদম মনে না রাখলেও 2-1টা করে মনে রাখতে হয়, এবং ওই 2-1টাই কাজে লাগে। আমরা যদি ইটারবিয়াম পর আমরা যদি দেখি টারবিয়াম, এই যে টারবিয়াম মৌলটা দেখতে পাচ্ছ, ইউরোপিয়ামের পরে গ্যাডোলিনিয়াম, তারপরে আছে টারবিয়াম। টারবিয়ামের ক্ষেত্রে যদি দেখি এর পরমাণু ক্রমাঙ্ক 65। তো টারবিয়ামের ক্ষেত্রে কি হবে, 6s2 5d0 4f9। তাহলে টারবিয়াম কি করবে, 4টা ইলেকট্রন যদি বর্জন করে, এখান থেকে দুটো আর এখান থেকে দুটো, 4টা ইলেকট্রন যদি বর্জন করে, তাহলে 4f7 অর্ধপূর্ণ সজ্জা লাভ করবে, তাই তো? অর্ধপূর্ণ সজ্জা লাভ করবে। ফলে টারবিয়াম কি করবে, +4 জারণ স্তর প্রদর্শন করবে। তাহলে কিছু কিছু +2 জারণ স্তর প্রদর্শন করে, আর কিছু কিছু +4 জারণ স্তর প্রদর্শন করে। যেমন টারবিয়াম +4 জারণ স্তর প্রদর্শন করে, কিন্তু এদের প্রবণতাটা কোথায় থাকবে, এর প্রবণতা থাকবে +3-তে যাওয়ার। আবার +3-তে যেতে গেলে নিজে কি হবে, নিজে বিজারিত হবে। নিজে যদি বিজারিত হয় তাহলে অন্যকে কি করবে, জারিত করবে। ফলে টারবিয়াম +4 জারক হিসাবে আচরণ করবে। ফলে ইউরোপিয়াম +2 বিজারক হিসাবে আচরণ করে, টারবিয়াম +4 জারক হিসাবে আচরণ করে, এবং এরা +4 জারণ স্তর প্রদর্শন করে। তোমরা বলতে পারবে যে এই যে আমরা ল্যান্থানাস মৌলগুলো পড়ছি, ল্যান্থানাস মৌলগুলোর স্বাভাবিক বা স্থিতিশীল জারণ অবস্থা কত?
তো আমরা যে দেখলাম এফ ব্লক মৌলগুলোর ল্যান্থানাইডস পরিবারের, এদের জারণ স্তর, এদের পারমাণবিক ব্যাসার্ধ, এবার আমরা এদের ভৌত প্রকৃতি এবং বিভিন্ন ভৌত ধর্মগুলো নিয়ে দুই একটা কথা বলবো। প্রথমে আমরা যদি বলি এদের ভৌত প্রকৃতি কীরূপ হবে, ভৌত আন্দাজ হচ্ছে কোনো ভৌত প্রকৃতি? শুনতে ভালো লাগছে তো? বোঝা যাচ্ছে নিশ্চয়ই। আগেই বলেছি শুরুতে আমি, এরা কিন্তু অবহেলিত, এদের নিয়ে আমরা বেশি কথা বলি না। 11-এ পর্যায় সারণী পড়ার সময় এই জায়গাটা আমরা এড়িয়ে যাই। আজকে কিন্তু আমরা এদের সম্পর্কে ভীষণ ইম্পর্টেন্ট, এরা যে কোনো পরীক্ষায় তো থাকবে, এই জায়গা থেকে কোশ্চিন থাকতেই হবে। প্রকৃতিতে এদের খুব কম পাওয়া যায়, কিন্তু এদের ধর্মের এতই সাদৃশ্য, ব্যাপক হারে শঙ্খ ধাতু তৈরি হয়। আমরা শেষে তাদেরই ব্যবহার দেখব, বেশ মূল্যবান শঙ্খ ধাতু পাওয়া যায়। এদের যদি ভৌত প্রকৃতি দেখি তাহলে দেখব এদের ভৌত প্রকৃতি যেমন এরা সাদা চকচকে, এরা বাতাসে রেখে দিলে মলিন হয়ে যায়, কিন্তু এদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদের কাঠিন্য বাড়তে থাকে। এদের মধ্যে যেমন সামারিয়াম আছে, দেখতে পাচ্ছ সামারিয়াম কিন্তু একদম স্টিলের মতন শক্ত, বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে এদের ভৌত অবস্থা, এরা সাদা চকচকে, বাতাসে মলিন হয়, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে কাঠিন্য বৃদ্ধি পায়, এবং এদের মধ্যে সামারিয়াম কিন্তু স্টিলের মতন শক্ত। ঠিক আছে। এদের যদি তাপ আর তড়িতে পরিবাহিতার কথা বলা হয়, এরা তাপ আর তড়িতের সুপরিবাহী, যেহেতু এদের ধাতব ধর্ম বর্তমান, ফলে এরা তাপ আর তড়িতে সুপরিবাহী হয়। আমরা যদি এদের ঘনত্বর কথাটা বলি, বলো তো কী হবে, এদের ঘনত্ব কেমন হওয়া উচিত? এদের ঘনত্ব কিন্তু উচ্চমানের হয়, মনে থাকবে। এদের ঘনত্ব খুব বেশি হয়, কারণ পারমাণবিক ভরের তুলনায় পারমাণবিক আয়তন বেশি হয় না, ফলে ঘনত্ব খুব বেশি হয়। এদের গলনাঙ্কের কথা যদি বলি, তো ঘনত্ব যদি খুব বেশি হয় তাহলে গলনাঙ্ক তো বেশি হবে, ফলে এদের গলনাঙ্ক কিন্তু উচ্চমানের হয়, গলনাঙ্ক খুব উচ্চ হয়, মনে থাকবে কথাটা। এবং গলনাঙ্কের আমরা ঘনত্ব বা গলনাঙ্ক এই ট্রেন্ডগুলো কিন্তু নিয়মিত নয়, একটু বিক্ষিপ্ত, কিন্তু ওভারঅল যদি আমরা বিবেচনা করি তাহলে এদের ঘনত্ব বৃদ্ধি পায় এবং এদের গলনাঙ্ক উচ্চমানের হয়। এবার মনে রাখবে যেমন সামারিয়াম মৌলটা আছে, এর প্রায় গলনাঙ্ক প্রায় এর 1623 কেলভিনের মতন, বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে এরা ভৌত প্রকৃতি দেখলাম, তাপ তড়িতে সুপরিবাহী, ঘনত্ব উচ্চমানের হয় এবং এদের গলনাঙ্ক উচ্চ হয়। আমরা এদের বর্ণ পড়ব। এরা মনে রাখবে এর যে আয়নগুলো আছে, এই আয়নগুলোতে কি থাকে, এফে বিজোড় ইলেকট্রন উপস্থিত থাকে, বিজোড় ইলেকট্রন বর্তমান থাকে, বুঝতে পেরেছো তো? তাহলে +3 আয়নে এরা কঠিন অথবা দ্রবণে, ল্যান্থানাইডস +3 যে সাধারণ জারণ স্তরে এদের এফে বিজোড় ইলেকট্রন থাকে। আর ইলেকট্রনের কি হয় বলো তো? ইলেকট্রনের এফ স্থানান্তরণ হয়, ঠিক আছে, স্থানান্তরণ ঘটে, তার ফলে বেশিরভাগ আয়নে কি হয়, রঙিন হয়, বেশিরভাগ আয়ন রঙিন হয়। ফলে ল্যান্থানাইডসের বেশিরভাগ আয়ন বিভিন্ন যৌগে কিন্তু রঙিন যৌগ তৈরি করে, কারণ এদের এফে কি থাকে, আংশিক পূর্ণ থাকে, আর ইলেকট্রনের এফে স্থানান্তরণ হয়। তবে কিছু কিছু আছে যাদের ক্ষেত্রে কি হবে, এফে জিরো বা এফে যদি 14 হয়, যেমন এফে 0 ল্যান্থানাম +3 4F0 বা লুটেশিয়াম +3 4F14, এদের ক্ষেত্রে কিন্তু এরা কি হবে, বর্ণহীন হবে, কারণ এদের বিজোড় ইলেকট্রন থাকে না এবং ইলেকট্রনের ডিডি স্থানান্তরণ হয় না। বাকি আয়নগুলোর কি হয়, ইলেকট্রনের ডিডি স্থানান্তরণের মাধ্যমে এরা বর্ণ তৈরি করে, মনে থাকবে। বলে তোমরা বলতে পারবে যে আমরা যদি বলি সেরিয়াম +4, এই আয়নটি রঙিন না বর্ণহীন, বলো তো? আয়নটি রঙিন না বর্ণহীন? সেরিয়াম +4 আয়ন রঙিন না বর্ণহীন? আমরা এবার ল্যান্থানাইডস মৌলগুলোর চৌম্বক ধর্ম দেখব। চৌম্বক ধর্ম আমরা ডি ব্লক মৌলে পড়েছি। চৌম্বক ধর্ম, ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রন প্রদক্ষিণ করে, এর দু ধরনের গতি আছে এবং এর ফলে যে দু ধরনের কৌণিক ভরবেগের সৃষ্টি হয়, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে। তো আমরা যদি দেখি ল্যান্থানাইডস মৌলগুলোর ক্ষেত্রে কিন্তু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মান, মনে রাখবে, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মান
প্রশমিত হয় না। ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে পারিপার্শ্বিক পরমাণু দ্বারা প্রশমিত হয়, কিন্তু এদের ক্ষেত্রে প্রশমিত হয় না। মনে হবে কথাটা, কেন প্রশমিত হয় না? কারণ 4f পরমাণুর ভিতরে, পরমাণুর অভ্যন্তরে, মনে রাখবে অভ্যন্তরে অধিক পরিমাণে প্রবিষ্ট থাকে। অধিক পরিমাণে, ভীষণ ইম্পর্টেন্ট কথা, মনে রাখবে অধিক পরিমাণে প্রবিষ্ট থাকে। বোঝা গেছে? ফলে ডি ব্লকের ক্ষেত্রে আমরা বলেছিলাম, কি বলেছিলাম, যে একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারপাশে ঘোরে তার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের সমষ্টিগত হলো এদের চৌম্বক ধর্ম। সেখানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মান পারিপার্শ্বিক পরমাণু দ্বারা প্রশমিত হয়, শুধু স্পিন অরবিটাল যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের মানটাই আমরা বিবেচনা করেছিলাম। কিন্তু অ্যাপ ব্লক মৌলগুলোর ক্ষেত্রে এই যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মান পারিপার্শ্বিক পরমাণু দ্বারা প্রশমিত হয় না। ফলে এদের চৌম্বক ধর্ম গণনার ক্ষেত্রে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মানটা বিবেচনা করা হয়, বাদ দেওয়া যায় না। কারণ 4f অরবিটাল পরমাণুর অভ্যন্তরে অধিক পরিমাণে প্রবিষ্ট থাকে, পারিপার্শ্বিক পরমাণু দ্বারা প্রশমিত হয় না। ফলে এদের যখন আমরা চৌম্বক ধর্মের মান নির্ণয় করব, তখন আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হলো সমষ্টিগত সূত্রটা। 4s s+1 প্লাস l ইন্টু l+1। মনে থাকবে, যেখানে l হলো অ্যাঙ্গুলার অরবিটালের অ্যাঙ্গুলার কোয়ান্টাম সংখ্যার মান, আর এস হলো তার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান। বোঝা গেছে? আবার বলছি, এল হলো তার অরবিটাল কোয়ান্টাম সংখ্যার সমষ্টি, আর এস হলো তার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সমষ্টি। এবং এভাবে যদি চৌম্বক ধর্ম বের করি তাহলে বুঝতেই পারছো, একই সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকা একটা সন্ধিগত মৌলের তুলনায় একই সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকা অ্যাপ ব্লকের কী হবে, চৌম্বক ধর্ম কিন্তু বেশি হবে। ল্যান্থানাইজ মৌলগুলো রাসায়নিক সক্রিয়তা, এরা কিন্তু রাসায়নিকভাবে সক্রিয়, এবং এদের রাসায়নিক সক্রিয়তা যদি আমরা দেখি, যেমন এরা বাতাসের সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড তৈরি করে, বাতাসের সঙ্গে বিক্রিয়া করে এরা বিভিন্ন ধরনের অক্সাইড তৈরি করে। আমরা ল্যান্থানাইজ মৌলগুলো যদি দেখি, কার্বনের সঙ্গে বিক্রিয়া করে কার্বাইড তৈরি করে, এবং ল্যান্থানাইজ মৌলগুলো হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রাইড তৈরি করে। ফলে এরা প্রায় বিভিন্ন মৌলের সঙ্গে বিক্রিয়া করে, রাসায়নিকভাবে এরা সক্রিয়। এদের যদি প্রমাণ বিজারণ বিভবের মানটা দেখি তাহলে দেখব উচ্চ নেগেটিভ, আর এই উচ্চ নেগেটিভ দ্বারা এরা নির্দেশ করে যে তীব্র বিজারক। মনে থাকবে, এরা বিভিন্ন উপাদানের সঙ্গে বিক্রিয়া করে, যেমন বাতাসের সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড তৈরি করে, আবার যেমন সালফারের সঙ্গে বিক্রিয়া করে এরা সালফাইড তৈরি করে, সালফারের সঙ্গে বিক্রিয়া করে এরা সালফাইড তৈরি করে, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রাইড তৈরি করে। এরা আবার জলের সঙ্গেও বিক্রিয়া করে হাইড্রোক্সাইড তৈরি করে এবং হাইড্রোজেন উৎপন্ন করে। জলের সঙ্গে বিক্রিয়া করা, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, কার্বনের সঙ্গে এরা যেমন হ্যালোজেনগুলোর সঙ্গে বিক্রিয়া করে, যেমন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে কি করে, ট্রাই হ্যালাইড উৎপন্ন করে। ফলে এরা বিভিন্ন উপাদানের সঙ্গে বিক্রিয়া করে, এরা রাসায়নিকভাবে খুব সক্রিয় এবং বিভিন্ন উপাদানের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন ধরনের যৌগ তৈরি করবে। মনে থাকবে তো? তাহলে ল্যান্থানাইজ মৌলগুলো রাসায়নিকভাবে সক্রিয়। এদের কি হয়, এদের প্রমাণ যে তড়িৎদ্বার বিভবের উচ্চ নেগেটিভ মান নির্দেশ করে এরা তীব্র বিজারক। অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড তৈরি করে, সালফারের সঙ্গে বিক্রিয়া করে সালফাইড তৈরি করে। মনে থাকবে তো? সালফারের সঙ্গে বিক্রিয়া করে এরা সালফাইড তৈরি করে, কার্বনের সঙ্গে বিক্রিয়া করে কার্বাইড তৈরি করে, হাইড্রোজেনের সঙ্গে আবার হাইড্রাইড, এবং জলের সঙ্গে বিক্রিয়া করে এরা হাইড্রোজেন উৎপন্ন করে। ল্যান্থানাইজ মৌলের ব্যবহার, এই ল্যান্থানাইজ যে আমরা পরিবারটা নিয়ে আলোচনা করলাম, ল্যান্থানাইজ মৌল প্রকৃতিতে প্রথমে বলেছিলাম খুব কম পরিমাণে পাওয়া যায়, আর যাদেরকে কম পরিমাণে পাওয়া যায় তাদের বুঝতে পারছো ব্যবহারিক প্রয়োগ কতটা ইম্পর্টেন্ট। তো এদের মধ্যে মনে রাখ ব্যবহার, যেমন মিস মেটাল বলে একটা সংকর ধাতু আছে, ভীষণ ইম্পর্টেন্ট মিস মেটাল। মনে থাকবে, মূলত এটা সেরিয়াম দিয়ে তৈরি হয়, অল্প পরিমাণে ল্যান্থানাম থাকে, অল্প পরিমাণে এনডি থাকে, এবং সামান্য আরও কম পরিমাণে আয়রন কার্বন ইত্যাদি আয়রন কার্বন মিশিয়ে দিয়ে যে সংকর ধাতুটা তৈরি হয় তাকে মিস মেটাল বলে। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সংকর ধাতু। এবং এর ব্যবহার কোথায় বলো তো? আমাদের যে লাইটারের যে চকমকি পাথর, নাম চকমকি পাথর যে আমরা দেখতে পাই, এছাড়া এটা দিয়ে বুলেট তৈরি হয়,
এছাড়া এটা দিয়ে শেল তৈরি হয়। ফলে নানান জায়গায় কিন্তু মিক্স মেটালের ব্যবহার আছে এবং পরীক্ষায় আসার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। মনে রাখবে এর মধ্যে মূলত সেরিয়াম আর এনডি এই পদার্থ দুটোই মূলত মূল উপাদান। তার সাথে অল্প পরিমাণে ল্যান্থানামও থাকে, আয়রনও থাকে, কার্বনও থাকে, আরও অন্যান্য মৌল থাকে। বোঝা গেছে? আমরা যদি মিক্স মেটাল ম্যাগনেসিয়ামের সাথে প্রায় 3% যদি মিক্স মেটাল মিশিয়ে দিই, মিক্স মেটাল মনে থাকবে, তাহলে কিন্তু এই সংকর ধাতুটা কি হয়, বিমানের যন্ত্রাংশ তৈরি হয়, বিমান কাঠামো, বিমানের কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়। এই লোহা, প্রকৃতিতে লোহা কত পরিমাণে পাওয়া যায়, লোহার প্রচুর ব্যবহার আছে, তবু তো লোহা দিয়ে বিমান তৈরি হয় না, তাই কি না? ফলে এদের কম পরিমাণে পাওয়া যায়, কিন্তু এরা এমন বৈশিষ্ট্য বহন করে বিমানের মতন একটা বিমানের কাঠামো কিন্তু এখান থেকে আমরা তৈরি করতে পারি। আমরা যদি দেখি যে গোগলসের কাজ, মনে থাকবে গোগলসের কাজ আমরা এই জায়গা থেকে তৈরি করি। ক্রুক্স, মনে রাখবে ক্রুক্স লেন্স, ল্যান্থানাম, যে ল্যান্থানামের যে অক্সাইড আছে, এই অক্সাইডটা থেকে ক্রুক্স লেন্স তৈরি হয়। বলতে পারবে? বলো তো ক্রুক্স লেন্সের ব্যবহার কি? ক্রুক্স লেন্স হলো সূর্যের যে ইউভি রশ্মিটা আছে, সেই ইউভি রশ্মি যে মানুষের চোখের ক্ষতি করে এইটাকে আটকায়। অর্থাৎ ক্রুক্স লেন্স আমরা সেই সমস্ত সানগ্লাসে ব্যবহার করি, যে সমস্ত সানগ্লাস কী করে সূর্যের ইউভি রশ্মির হাত থেকে আমাদের চোখকে রক্ষা করে। এনডি আর পিআর এই সংকর ধাতুটা কিন্তু কী হয়, এই সংকর ধাতুটা থেকে গগলসের কাচ তৈরি হয়। মনে থাকবে এনডি আর পিআর এই যে আছে, এদেরকে কি বলা হয়? আবার আমি বলছি কি, এনডি আর পিআর, পটাশিয়াম আর নেবোডিয়াম, এই যে মৌলগুলো আছে, এদের এই সংকর ধাতু গগলসের কাচ তৈরি হয়। সেই সঙ্গে মনে রাখবে যে সেরিয়াম সালফেট যেটা আছে, এটাকে বিশ্লেষণী রসায়নে আমরা ব্যবহার করে থাকি, বিশ্লেষণী রসায়নে একে ব্যবহার করা হয়। এবং টেন্টালাম যে মৌলটা আছে, একে বন নেল হিসাবে ব্যবহার করা হয়। বন নেল, শল্য চিকিৎসা অপারেশনের ক্ষেত্রে একে বন নেল হিসাবে ব্যবহার করা হয়, কারণ এ কি ক্ষয় হয় না, সেজন্য শল্য চিকিৎসায় কি করা হয়, টেন্টালামকে বন নেল হিসাবে আমরা ব্যবহার করে থাকি। ফলে আরও বহু ব্যবহার আছে যেখানে আমরা ল্যান্থানাইট মৌলগুলোকে নানান কাজে ব্যবহার করে থাকি। তোমরা বলতে পারবে যে ব্যবহার সংক্রান্ত যদি একটা কোশ্চেন করা হয়, কি কোন মৌল 5D সিরিজের কোন মৌলটাকে বন নেল হিসাবে ব্যবহার করা হয়? ল্যান্থানাইট মৌলগুলোর প্রকৃতিতে অবস্থান, ইলেকট্রন বিন্যাস, বিভিন্ন ভৌত রাসায়নিক ধর্ম এবং এদের ব্যবহার কেমন লাগলো বলো তো ক্লাসটা? ভালো করে ক্লাসটা ফলো করবে এবং পর্যায় সারণীর এরা একদম নিচের দিকে থাকে, এদেরকে নিয়ে আমরা বেশি আলোচনা করার সুযোগ পাই না। আজকে সুযোগ পেয়েছি, সঠিক একটা ধারণা তৈরি করব এবং এই জায়গা থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর যাতে আমরা নিখুঁত সহজভাবে মনে রেখে খুব সহজে সঠিক উত্তরটা করতে পারি। আর এই প্রত্যাশা রেখে আজকের আলোচনাটা এখানে শেষ করছি।